নমস্কার, কটা বাজে ঘড়িতে? ঠিক রাত 8টা, মানে সময় জনতার দরবারে। আমি পিউ আজ আপনার দরবারে, মানে জনতার দরবারে। এবং আজ রাজ্য রাজনীতি এক অত্যন্ত চিত্তাকর্ষক ফ্রেমের সাক্ষী থাকলো। আমরা ভোটের আগে 1-1.5 মাস, বেশি দিন নয়, তার আগে যে পরিস্থিতি দেখেছিলাম, যেভাবে একে অন্যের দিকে আঙুল তাক করে দাঁড়িয়েছিলেন রাজ্য দখলের স্বার্থে মোদী এবং মমতা, ভোটের পর এই প্রথম একান্তের সাক্ষাৎ দুজনের। কেমন ছিল সেই বৈঠক দেখবো শুরুতেই। सम्माननीय आदरणीय दीदी, आदरणीय दीदी, ओ दीदी, আমরাই ছিলাম, আমরাই থাকবো, বিজেপি কেন? ভোট শেষ, ভোটের পর প্রথমবার সাক্ষাৎ। শুক্রবার কলাইকুণ্ডায় মুখোমুখি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। ইয়াসে ক্ষয়ক্ষতি নিয়ে একান্তে বৈঠক। রাজ্যের জন্য একাধিক দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একেবারে একান্তে বেশ কিছু আলোচনা হয়েছে। সেখানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষয়ক্ষতির খতিয়ান লিখিতভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। প্রাইম মিনিস্টার একটা মিটিং ডেকেছিলেন, কিন্তু আমরা তো জানতাম না আমাদের দীঘায় প্রোগ্রাম ছিল। তবুও আমরা সেখান থেকে আবার কলাইকুণ্ডায় গিয়েছিলাম। কলাইকুণ্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর হাতে আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা রিপোর্ট, 20,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত আমরা পেয়েছি। ইয়াসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা। ক্ষতির পরিমাণ এবং ক্ষতির যে প্রকার তা ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে তছনছ হয়ে যাওয়া দীঘা এবং সুন্দরবনের জন্য তাই তিনি দাবি করেছেন বিশেষ প্যাকেজের। দীঘার জন্য 10,000 কোটি, সুন্দরবনের জন্য 10,000 কোটির প্যাকেজ দাবি করেছেন মমতা। দীঘা ডেভেলপমেন্টের জন্য 10,000 কোটি টাকার যদি একটা প্যাকেজ করা যায়, আর একটা সুন্দরবন ডেভেলপমেন্ট করার জন্য যদি 10,000 কোটি টাকার প্যাকেজ করা যায়, এই 20,000 কোটি টাকার প্যাকেজের কথা আমরা বলেছি। আলাদা একটি বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের হয়ে দাবি দাওয়া পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি হলদিয়া থেকে বারাণসী যেমন 1500 কিলোমিটার দীর্ঘ এমবাঙ্কমেন্ট বাঁধিয়ে সুন্দর করে জাতীয় জলপথ তৈরি করেছেন, আগামী দিনে সেই ধরনের স্কিম করে পার্মানেন্ট সলিউশন করুন, যাতে সমুদ্র বাঁধের ইরোশন এবং নদীগুলোর ইরোশন এটাকে আটকানো যায়। এদিন আকাশপথে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বাংলায় টুইট। ইয়াসে আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অবিলম্বে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডকে মোট 500 কোটির সাহায্য। বিশেষ প্রতিনিধি দল গঠন করছে কেন্দ্র। কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যগুলি ঘুরে দেখবে। কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত আর্থিক সাহায্য ঘোষণা করা হবে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র। নিউজ 18 বাংলা। এই প্রথম একান্তে সাক্ষাৎ ভোটের পরে, ভোট পূর্ববর্তী যে রাজনৈতিক হাই ভোল্টেজ তরজা চলেছে তারপর। সুতরাং রাজ্যবাসীর কাছে একটা বড় আশার জায়গা। এই ইয়াস মোকাবিলায় হাতে হাত ধরে রাজ্য এবং কেন্দ্র কাজ করবে। সত্যি কি তাই হচ্ছে? আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন আজও প্রতিদিনের মতোই। আমি আলাপ করিয়ে দেবো এই মুহূর্তে বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিবরেওয়াল আমার সঙ্গে রয়েছেন। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু আমার সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আমি প্রথমেই প্রিয়াঙ্কা, আপনার সাক্ষাৎ হলো এবং এখানেও কি কোথাও মনে হয় যে এই সাক্ষাৎ অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ হলো ইয়াস মোকাবিলায়? দেখুন না, আমি একটা কথা বলি, আপনারা এখন চ্যানেলের মাধ্যমে যেটা দেখিয়েছেন যে আঘাতরা আছে তাদের জন্য কেন্দ্রে একটা কথা বলছে যে সাহায্য করবেন, সাহায্যের কথা বলছেন, বা এই কেন্দ্র দেখিয়েছে যে এই কঠিন পরিস্থিতিতে বা এরকম একটা সময়তে আর রাজনীতির কোনো জায়গা নেই। মানুষকে বাঁচাতে যদি হয় তাহলে মানুষের হয়ে কথা বলতে হবে, মানুষের সঙ্গে চলতে হবে। তো সেখানে রাজনীতির কোনো জায়গা নেই। এই রোলটা আজকে কেন্দ্র দেখিয়ে দিয়েছে। তো আমরা যেটা বলি কোঅপারেটিভ ফেডারালিজম, তার রিয়েল সেন্সে মাইনে কি হয় সেটা আজকে কেন্দ্রীয় সরকার এখানে সাবিত করে দিয়েছেন। এই যে কোঅপারেটিভ ফেডারালিজম, তার উদাহরণ কি রাজ্য দেখালো না? যদি আমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো না।
যদি দেখাতে হতো তাহলে ওই 2-4 দিন আগে যে মিটিংটা ছিল ওইটা নিয়ে যে এত বড় বড় কথা বললেন মুখ্যমন্ত্রী, যে ওনাকে বলে দিতে হলো, উনি তো পুরো পলিটিক্যাল করে দিলেন ব্যাপারটাকে। আর যদি এখানে প্রশ্ন করতে হয় তো আমি আপনাকে 5 বার এরকম তারিখ সঙ্গে ডেট দিয়ে বোঝাবো যে কোন কোন সময়ে যেখানে রাজ্যকে কেন্দ্রের সঙ্গে কাজ করার দরকার ছিল সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু যাননি, কিন্তু সেই দিনটাকে পলিটিক্যাল বানাবার জন্য আগে যা হয়েছে ভুলে যান না, ভোটের পরে আমরা দেখলাম এর আগের মিটিংও মমতা উপস্থিত, মমতা বলার সুযোগ পাননি, তিনি নিজে সরব হলেন। হ্যাঁ, তো সুযোগ পাননি। শুনুন, শুধু মমতা ব্যানার্জির কথা ছিল না, আমি এখানে কি বলছি যে পলিটিক্সটাকে ইনভলভ করার দরকার নেই এই সময়, যেখানে মানুষ এত ক্ষতি হয়েছে, মানুষের সঙ্গে দাঁড়াবার জায়গা যেখানে আছে সেখানে পলিটিক্সের জায়গা নেই, কিন্তু ওইটাকে পলিটিক্যাল করেছিলেন মমতা ব্যানার্জি, কিছুদিন আগের কথা আছে, ওটা ভোটের পরের কথা বলছি আমি। জোর করে রাজনীতি ঢোকানোর চেষ্টা, এবং আজ আমরা দেখেছি একগুচ্ছ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই সাক্ষাৎ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির পক্ষ থেকে। শুধু বিজেপির পক্ষ থেকে নয়, বিজেপির যিনি অঘোষিত মুখ্যমন্ত্রী বাংলার পদ্মপাল, তিনিও টুইট করেছেন। এবং আমরা তো বারবার বলছি একটা সাংবিধানিক পদে থেকে সেই আমরা দেখিনি রাজ্যপালের টুইটের উল্লেখ যখন করলেন সুদীপ, হ্যাঁ আপনি বলুন। সাংবিধানিক পদের অপমান বারবার করেছেন, যদিও আমি বাংলার মানুষ সচেতন এবং আমি সবার প্রথমেই সত্যি এই পরিস্থিতিটা রাজনীতি করবার পরিস্থিতি নয়, একদিকে কোভিড আর একদিকে ইয়াস, বাংলার এই বিপর্যয় থেকে এই মুহূর্তে বাংলাকে ঘুরে দাঁড় করানোই আমাদের লক্ষ্য। এবং মুখ্যমন্ত্রী নিজে আজকে সবকটা জায়গায় নিজে সশরীরে পৌঁছে গেছেন। আমরা তো নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে এতবার বাংলায় আসতে দেখেছিলাম, আজকে তিনি একবারও সময় পেলেন না বাংলায় সরাসরি এসে বাংলার মানুষের কথা শুনবার, অর্থাৎ বাংলার মানুষ দেখতে পাচ্ছে প্রধানমন্ত্রী তো এসেছেন সুদীপ, তিনি তো সত্যি এসেছেন, তিনি তো ঘুরে দেখছেন। একান্ত সাক্ষাতের প্রবল সম্ভাবনা তৈরি থাকলেও এর মধ্যে কি এমন হলো যে সাক্ষাৎ সম্ভব হলো না? প্রধানমন্ত্রী এসছেন, তিনি কলাইকুণ্ডাতে এসছেন, দুটো রাজ্যের বর্ডারে। আর দু নম্বর কথা হচ্ছে তিনি আকাশপথে ঘুরে দেখেছেন, আমরা ছবি দেখাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী 3টে জায়গা ভিজিট করেছেন, সাগর করেছেন, হিঙ্গলগঞ্জ করেছেন, আজকে তিনি দীঘায় আছেন। এই 3টে জায়গায় তার শিডিউল মিটিং থাকবার পরেও কি করে একজন মুখ্যমন্ত্রীকে 20 মিনিট অপেক্ষা করানো হলো যে প্রধানমন্ত্রী রিভিউ মিটিং এ ব্যস্ত আছেন, তিনি দেখা করতে পারবেন না? এটা তো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি সেটাকে ডিস্টার্ব করা। শুধু ডিস্টার্ব করা নয়, মুখ্যমন্ত্রী একদম ক্ষতিগ্রস্ত এলাকায় পায়ে হেঁটে নেমে পৌঁছে যাচ্ছেন আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন। মানে এটা কি উদ্দেশ্যপ্রণোদিত? অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত। প্রিয়াঙ্কা, এদের উদ্দেশ্যপ্রণোদিত বলছে তৃণমূল। প্রিয়াঙ্কা, মিথ্যে কথা বললে তো বেশিক্ষণ মানুষ কথা বলতে পারবেন না, তো সে কে কাকে ওয়েট করিয়েছে সেটা তো আমরা দেখে নিলাম। প্রধানমন্ত্রী আমাদের রাজ্যতে এসেছিলেন, এটাতেই একটা রাজ্যের দায়িত্ব। আপনি বোধহয় জানেন না আমাদের রাজ্যে উনি আসেন। শুনুন, এখানে আপনি মাঝখানে বলবেন না, আই ডিড নট ইন্টারফেয়ার when you were talking। বাংলায় বলুন, বলতে দেব না না, একটু বাংলায় বলুন, বাংলায় বলুন। এই সবকটা না না, আমি সবকিছু জানি, ইংরেজি বাংলা হিন্দি, আপনার অসুবিধা হচ্ছে, হয়তো আপনি শুধু বাংলা বোঝেন। তো আমি আপনাকে এই কথাটা বলছি যে আমি যখন কথা বলছিলাম, আপনি যখন বলছিলেন আমি বলিনি, আপনি মাঝখানে বলবেন না দয়া করে। দেখুন, মুখ্যমন্ত্রী কি করছে না করছে, রাজ্যতে প্রধানমন্ত্রী এসেছেন, এটা কার দায়িত্ব? কোঅপারেটিভ ফেডারালিজমের যে কথা আমি বলছিলাম, তো এটা কার এখানে ক্ষতি হচ্ছে বা কার এখানে যে করতে পারছে না সে কার লেখো না, সেটা আপনি দেখার চেষ্টা করুন। আপনি বাংলার ম্যাপটাই বেশ রাজনৈতিক বিশ্লেষণ কি মনে করছেন সুধাজিদা? বাংলার মধ্যে পড়ে দেখুন, দেখুন আমি আপনাকে একটা প্রিয়াঙ্কা প্লিজ, আমি আসবো, সুদীপ আসবো। হ্যালো, হ্যাঁ সুভাজিদা, শুনতে পাচ্ছেন? না, এটা তো ঘটনাই যেটা আমাদের মাথায় রাখতে হবে এখন এই করোনা পরিস্থিতি এবং এইরকম ইয়াসের মতো একদম বিধ্বংসী। অনেকে বলছিলেন কাঁদতে কাঁদতে যে আমরা এইরকম জলোচ্ছ্বাস দেখিনি, যারা 40-42 বছরের মানুষ তারা বলছিলেন সব হারিয়েছেন। তো এইরকম একটা জায়গাতে আমাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দেশবাসীর কথা যদি ভাবি। তো এখানে কিন্তু আজকে কে আগে গেলেন কিংবা পরে গেলেন কিংবা দেখা করলেন না বা একটুখানি থাকলেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রত্যেকে মুখ্যমন্ত্রী জায়গায় ঘুরে ঘুরে তিনি দেখছেন। আর এখানে প্রধানমন্ত্রী যেহেতু উড়িষ্যাতে বেশি ঝড়, বেশি অনেকখানি বেশি তাদের ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, সেখান থেকে গিয়ে যাওয়ার পথে তিনি দীঘা ঘুরে, দীঘা ওপর থেকে আকাশপথে করে পাশে কলাইকুণ্ডা, বেশি দূর নয়, কলাইকুণ্ডাতে তিনি গেছেন এবং কলাইকুণ্ডা থেকে সেখানে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক। একটা ব্যাপার কিন্তু প্রোটোকলের যদি এখানে ব্যাপার থাকে কোথাও, তাহলে একটা আপত্তির জায়গায়, যেটা রাজনৈতিক ভাবে কেউই বললেন না এই দুজন প্রতিনিধি দলীয়, যে শুভেন্দু অধিকারী কিন্তু এখনো তাকে একদম ঘোষিত ভাবে
ফর্মালি আমরা জানি সেই চিঠিটা কিন্তু আজ বিজেপি প্রকাশ করেছে শিবাজিদা, সেটা সংবাদ মাধ্যমে এসেছে যে তিনি রেকগনাইজড বিরোধী দলনেতা এ রাজ্যের, এবং সেটা হয়তো পরিস্থিতিতে আজই বের করা হয়েছে, হয়তো আজকেই বের করা হয়েছে, কিন্তু জানি না। তো এই রকম যদি সংঘাতের জায়গাটা থাকে, আমি জানি না যে সমস্ত রাজ্যের অন্যান্য নেতা প্রত্যেক মন্ত্রী, অন্যান্য ওড়িশাতে কি হয়েছিল সেখানেও বিরোধী দলের নেতা ছিলেন কি ছিলেন না এটা আমরা জানি না, কিন্তু যাই হোক অত্যন্ত আনফরচুনেট যে এক্স্যাক্টলি আনফরচুনেট শব্দটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিবাজিদা, কারণ ইয়াস নিয়ে কেন্দ্র রাজ্যের হাতে হাত রেখে কাজ করবে, অন্তত এই বৈঠকের প্রত্যাশী সাধারণ আম বাঙালি তারা এটাই ভেবেছিলেন। শেষ পর্যন্ত রাজনীতি এড়ানো যাচ্ছে না, তবে এ রাজ্যের প্রশাসন অত্যন্ত বেশি সতর্ক, অত্যন্ত বেশি তৎপর। আমপান এবং দুর্নীতির যে অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করার চেষ্টা হয়েছিল বিরোধী শিবির থেকে, সেখান থেকে শিক্ষা নিয়ে এবার দুর্নীতির কোনো জায়গা নেই। এবার ইয়াসের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন। দেখুন, দুয়ারে ত্রাণ এই প্রকল্প ঘোষণার পরের দিনই ইয়াস দুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী। ইয়াস বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ ও সাগর এই দুই জায়গায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দেন ত্রাণ বিলের ক্ষেত্রে কোনো অনিয়ম এবার বরদাস্ত করা হবে না। 3রা জুন থেকে 18ই জুন পর্যন্ত 15 দিন দুয়ারে ত্রাণ, এটা সরকার বসবে, দুয়ারে সরকারের মতো সরকারি অফিসাররা থাকবেন, এটা গ্রাম লেভেলেও হবে, ব্লক লেভেলেও হবে, ভেরিফিকেশন হবে ভালো করে। আগের বারে আমরা অনেক দিয়েছিলাম, কিন্তু একটা দুটো কেসের জন্য অনেক বদনাম শুনতে হয়েছিল, এটা যাতে না হয়, গরিব মানুষ যেন ঠিক মতো পায় তাদের রিলিফটা, সেটা দেখতে হবে। দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার দুয়ারে ত্রাণ। বৃহস্পতিবার এই প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমরা একটা দুয়ারে সরকারের মতোই দুয়ারে ত্রাণের ব্যবস্থা করব, এবং এটা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও থাকবে, ব্লক লেভেল এলাকাতেও থাকবে। 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা ব্যাংকের মাধ্যমে তাদের ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হবে। গত বছর আমফান নিয়ে পাবলিক একটা অভিযোগ করেছিল যে আমরা এটা পাইনি সেটা পাইনি, আর এবারে দুয়ারে ত্রাণ এটাকে ওয়েলকাম জানাচ্ছি আমরা। দুয়ারে ত্রাণ যখন মুখ্যমন্ত্রী বলেছে, এটাই হলো সবচেয়ে বড় জিনিস, মানুষ যাতে পায় সেই জন্য মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছে, এবং প্রত্যেকে পাক এটাই জানাচ্ছে। যদি ওই রকম দেয় তো খুব ভালো হয়, তো ওই রকম দিলে খুব সুবিধা হয় আমাদের। মুখ্যমন্ত্রী তো বলেছে ত্রাণ দুয়ারে দেবে, তাহলে দুয়ারে দিলেই ভালো। গত বছর আমফানের ত্রাণ নিয়ে নানা এলাকায় দুর্নীতির অভিযোগ ওঠে। স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের দিকে আঙুল তোলে বিরোধীরা। পর্যবেক্ষকদের মতে ইয়াসের ত্রাণ নিয়ে যাতে সেরকম কিছু না হয় তা নিশ্চিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার দাওয়ায় ত্রাণের টাকা এবার নবান্ন থেকে সোজা ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে, মাঝের নেতারা দূরে। নিউজ 18 বাংলা। এই ত্রাণের টাকা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে, একদম ধারাবাহিক সেই তালিকা আপনাদের সামনে আমরা রাখছি। আমি এই প্রসঙ্গে আসি, প্রিয়াঙ্কা, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা এবং যেভাবে আমপান আর দুর্নীতিকে আপনারা অবিচ্ছেদ্য করে দিয়েছিলেন নির্বাচনের আগে, চালচোর ত্রিপল চোর আপনাদের প্রায় প্রত্যেক নেতা রোজ লাগাতার বলে গেছেন, তারপর কি মনে হয় না মমতার এটা মাস্টার স্ট্রোক যে দুয়ারে ত্রাণ এবং সরাসরি টাকা অ্যাকাউন্টে? দেখুন, আমি আবার বললাম যে যখন আমি স্টার্ট করেছিলাম তখনই আমি বলেছিলাম যে এইগুলো নিয়ে রাজনীতি করার আমাদের উদ্দেশ্য নেই, আমরা কোনোদিন করিনি আর করবো না। কিন্তু আপনি নিজেই শুনেছেন, এখনই মুখ্যমন্ত্রী যে ভিডিও চলছিল সেখানে মুখ্যমন্ত্রী কি বললেন, যে আগে কিন্তু 2-4টে চুরির কেস হয়েছে, তার জন্য অনেক বদনাম হয়েছে। তো এবারে 2-4টে কেস হয়েছে, এটা তো উনি নিজে স্বীকার করছেন ক্যামেরার উপরে। কি হয়েছে না হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গ পুরো সবাই দেখেছেন। তো হয়েছে চুরি, সেই জন্যই তো স্বীকার করলেন, আজকে নিজে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন এখনই। আর তার আগে দাদা বলছিলেন যে শুভেন্দু অধিকারী কেন এই জায়গায় গেল। দাদা, আমি তো আবার বলছি, এই সময় কিন্তু রাজনীতির সময় নেই। অপোজিশনের লিডার যদি আছেন, তাহলে মমতা ব্যানার্জি যদি আছেন, তাদের অভিষেক ব্যানার্জি, সবাই আসুন, মানুষের জন্য দাঁড়ান। এই সময় কিন্তু সঙ্গে দাঁড়াবার সময় আছে, মানুষের জন্য কাজ করার সময় আছে, রাজনীতি করার সময় নেই। হ্যাঁ, শিবাজিদা কিছু বলছেন, শিবাজিদা প্লিজ। কিন্তু আমি যেটা বলতে চাইছি প্রিয়াঙ্কা টিবরেওয়াল ওনাকে, যে এখানে তো সরকারি মিটিং,
নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ প্রত্যেকে নিজেদের জন্য দাঁড়াতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী সবাই তো ইনভাইটেড হতে হয়। সেই ইনভিটেশনটার যে ভিত্তি, সেই ভিত্তিটার মধ্যে কোথাও গন্ডগোল ছিল কিনা আমি লিডার অফ দি অপোজিশন recognized পার্টির একটা লিডার অফ দি অপোজিশন দ্যাট হ্যাজ অলরেডি বিন প্রুভড, আপনি চিঠি দেখেছেন তো? that has been declared today only, that I have just learned it from দাদা আমার তো না আমার তো মনে হয় যে অনেকদিন আগে এই কথাটা, মানে হয়তো চিঠি আপনি আজকে দেখেছেন, কিন্তু এই কথাটা যে লিডার অফ দি অপোজিশন ওনাকে বলা হয়েছে, এই কথাটা তো অনেকদিন আগে বলা শুনে নিয়েছি, আপনি হয়তো শুনেননি। না আমি শুনেছি, কিন্তু সেটা প্রেস স্টেটমেন্ট দেওয়া আর সাংবাদিক সম্মেলনে বলার ফর্মাল চিঠি দেওয়া দুটো আলাদা, এটা নিশ্চয়ই আপনি বোঝেন। আইনি একটা ব্যাপার আছে, এটা প্রায় একটা ক্যাবিনেট র্যাঙ্কের সমান। লিডার অফ দ্য অপোজিশন আর রিকগনাইজড অপোজিশন, নিশ্চয়ই সেটা একটা ক্যাবিনেট র্যাঙ্কের সমান, সেটা ফর্মালি জানাতে হবে। এই দুয়ারে রেশন স্বাস্থ্যসাথী যদি সত্যি ভোটের আগে একটা খুব স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে, নির্বাচনের পরেই অন্তত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে এই সরকার অবশ্যই মানুষের কথা ভাববে এবং দুর্নীতি রোধে মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর। সরকারি আধিকারিকরা বিচার করবেন, টাকা যাবে অ্যাকাউন্টে, মাঝে কোনো জনপ্রতিনিধি নেই, কোনো নেতা নেই, কোনো ফোড়ে নেই। এটা কি এস্টাবলিশড হলো? অবশ্যই আমি বলছি যে লার্নিং ফ্রম মিস্টেকস, রাইট, সেটা যদি হয়ে থাকে, আজকে যদি আমফানে মোকাবিলার ক্ষেত্রে দুর্নীতি, অনেকেই তো বলেছে, আমরাও যখন ঘুরেছি যে দিদি ভালো কিন্তু নিচের দিকে এই ডিস্ট্রিবিউশনে গন্ডগোল হয়েছে, সেটা যদি চেক করা হয় তাহলে তো ভালো, তাহলে তো লার্নিং ফ্রম মিস্টেক এটা সেটা যদি হয়, তাহলে এইখানেও একটা বলার কথা রয়েছে। আজকে যে ধরনের প্যাকেজের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু একটা তার মধ্যে যেন কোনো বৈমাত্র্য সুলভ ব্যবস্থা, তাতে যেন ডিস্ট্রিবিউশন না হয়, অর্থাৎ অন্য রাজ্য পাক কিন্তু আমাদের এখানকার এই রাজ্য কেবল এটাও যেন পায় সঠিকভাবে যারা এসছেন দেখে। এবং সবথেকে উল্লেখযোগ্য শিবাজিদা, টাইম ফ্রেম আমরা এভাবে কোনোদিন সরকারকে কাজ করতে দেখিনি যে 8ই জুলাইয়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া শেষ হয়ে যাবে। যদি সত্যিই তা হয় তাহলে একটা দৃষ্টান্ত তৈরি করবে এই সরকার, কোনো সন্দেহ নেই সে বিষয়। তবে আরো একটা দিকে সরকারেরও নজর রয়েছে এবং আরো নজর দেওয়া উচিত, তাহলে বাঁধ, এত বাঁধ ভেঙে গেল এবং সত্যি যদি বছর বছর সাইক্লোন আসে আমরা মোকাবিলা করব কিভাবে? আসুন তো দেখি ফ্রেজারগঞ্জ, প্রতিবার বাঁধ ভাঙে এখানে। নদীর পাড়ে ভাঙাগড়ার খেলা চলে, আমফান আসে, ইয়াস আসে, পাড় ভাঙে, বাঁধ ভাঙে। বাঁধ ভাঙা জলে প্রতিবার নতুন করে উদ্বাস্তু হন নদী পাড়ের বাসিন্দারা। কাঁচা মাটি দিয়ে বাঁধ করলে বাঁধ ভেঙে যাচ্ছে আর টাকাও জলে চলে যাচ্ছে, পকেটে চলে যাচ্ছে, এটা করা যাবে না। কংক্রিটের বাঁধে জোর বেশি, জলের স্রোতে ভাঙার সম্ভাবনা কম। ফ্রেজারগঞ্জে বঙ্গোপসাগর লাগোয়া লক্ষ্মীপুর গ্রাম, এখানে কংক্রিটের বাঁধ টপকে জল ঢুকেছে কিন্তু বাঁধ ভাঙেনি। প্রবল ঘূর্ণিঝড়েও তাই নিরাপদ গ্রাম। আমি যে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি, এই নদীর পাড়টা দীর্ঘদিন ধরে কিন্তু ইট দিয়ে ভালো করে কংক্রিট করে বাঁধানো রয়েছে, যার ফলে নদীর পাড়টা এ পর্যন্ত ভাঙেনি। নদীর পাড়ে একটা রাস্তা রয়েছে যেটা হচ্ছে জনপথ বলা চলে, এই রাস্তাটি রয়েছে, তার পাশে বিভিন্ন বাড়ি রয়েছে, পাশে গ্রাম রয়েছে। এটা এই কংক্রিটের যে ইটের বাঁধটা রয়েছে, ব্রিক পিচিং, এটা প্রায় 15 বছর 18 বছর আগে থেকে তৈরি করা হয়েছিল। আইলার সময় এই বাঁধের জলটা টপকে গিয়েছিল, পরবর্তীকালে সরকার কি করলো, মাটি ফেলে উঁচু করে উঁচু করেছে আরো 3 ফিট, তাতে করে আমরা অনেকটা নিরাপদ বোধ করব। কংক্রিটের না হয়ে মাটির বাঁধ হলেই বিপদ, পলকে ভেঙে ভেসে যায় গ্রামের পর গ্রাম। বিজয়বাটি, দক্ষিণ শিবপুর, বিভিন্ন গ্রাম এখনো অরক্ষিত, মাটির বাঁধে আতঙ্কের রাত জাগা। মাটির বাঁধেতে কোনো রকম সুরক্ষা নেই, আর বাঁধ নিচু, ঝেপে জল চলে যায়। তার থেকে যদি কংক্রিটের রাস্তা হয় খুব ভালোই হয়। দলমা দিলেও থাকছে না, বাঁশের খুঁটি বাঁধলেও থাকছে না, যা জল বাড়ে তাই এর পারে জলটা চলে আসে। প্রতিবার ঝড়ে বাঁধ ভাঙে, বাঁধ মেরামতি হয়, কখনো সেচ দপ্তর করে, কখনো নিজেদের উদ্যোগ। বালির বস্তা দিয়ে কোনো রকমের ঠেক না দেওয়া, কংক্রিটের বাঁধের দাবি আর পূরণ হয় না, অভিযোগ স্থানীয়দের। কটা লেলে মনে হয় এই ভেঙে যাবে, তখন আমরা এই নদী পাড়ে ছুটে আসতে হয়, দেখতে হয় কি ভেঙে গেল নিয়ে গেল। গ্রামবাসী ছুটে আসি, কখন কিভাবে আবদ্ধ করে জলটাকে আবদ্ধ করা যেতে পারে। অবশ্যই আমরা বহুদিন থেকে আবেদন করছি যে এটা কংক্রিট হোক, আমরা সুরক্ষিতভাবে থাকতে পারবো, টেনশন মুক্ত হতে হবে, কিন্তু সেটা
ঠিকভাবে দেখা হচ্ছে না। বছর বছর বাঁধ নিয়ে মানুষের দুর্দশা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও। তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। সুন্দরবনে মোট 19টি ব্লক, 13টি ব্লক দক্ষিণ 24 পরগনায়, 6টি ব্লক উত্তর 24 পরগনায়। 3500 কিলোমিটার নদী বাঁধ, বেশিরভাগটাই মাটি। এই ছবিটাই পাল্টাতে চাইছে রাজ্য সরকার। সরকার জোর দিচ্ছে কংক্রিটের বাঁধে, যাতে বছর বছর বাঁধ ভেঙে মানুষকে বিপাকে না পড়তে হয়। ফ্রেজারগঞ্জ থেকে ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। ফ্রেজারগঞ্জের পর আমরা সন্দেশখালী ছবি দেখাবো, তার আগে নতুন দুই অতিথি আমার সঙ্গে রয়েছেন। পরিবেশবিদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পূর্ণ বসু চৌধুরী, আপনাকে স্বাগত। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন তুহিন ঘোষ, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, আপনাকেও স্বাগত। এবং বাকি অতিথিরা আগে থেকে আমাদের সঙ্গে ছিলেন। এবার আসুন সন্দেশখালী চেহারাটা দেখাই। নদী ঘেরা সুন্দরবনের বসিরহাট সাব ডিভিশন, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ সহ বিভিন্ন জায়গায় মাটির বাঁধ। 2009 সালে আয়লায় তছনছ হয়ে যায় এই সাব ডিভিশন। মাটির বাঁধগুলি ভেঙে জল ঢুকে ভেসে যায় গ্রামের পর গ্রাম। ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশ ছোঁয়া। সেই সময় তৈরি হয় কংক্রিটের বাঁধ। বসিরহাট সাব ডিভিশনে মোট 761 কিলোমিটার বাঁধ, এর মধ্যে মাত্র 71 কিলোমিটার কংক্রিটের বাঁধ। আয়লা এসছে, আমফান এসছে, বুলবুল, তারপরে ইয়াস, কিন্তু এই ধরনের বাঁধের কোনো ক্ষতি করতে পারেনি। কংক্রিটের বাঁধ মানেই অনেকটা নিশ্চিন্ত। আমরা চাই এই বাঁধ আমাদের সন্দেশখালী যতটা এরিয়া আছে সব সুন্দরবনে বিস্তীর্ণ এলাকা যদি এই আয়লা বাঁধ হয়, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো সমস্যা হবে না। না না, এই বাঁধে কোনো সমস্যা নেই। এই বাঁধ কি আপনারা চান সারা সুন্দরবন? হ্যাঁ হ্যাঁ, এই বাঁধ যদি হয় আমাদের সকলের খুব উপকার হয়। উল্টো ছবি ঘটিহাট, টিপলি, ভেড়ির মতো গ্রামে। এখানে ইয়াসের ধাক্কায় মাটির বাঁধ ধুয়ে সাফ। ঠিক যেমন হয়েছিল আয়লা, বুলবুল, আমফানে। মাটি ফেলে বালির বস্তা দিয়ে মাটির বাঁধ মেরামতি হয়। তারপর ফের ঝড়, ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাটির বাঁধ। একাধিকবার বাঁধ হয়েছে, আয়লার সময় বাঁধ হয়েছে, আমফানের সময় হয়েছে, ইয়ার্সের সময় নতুন বাঁধ হয়েছে, কিন্তু সেই বাঁধ হচ্ছে নরম মাটি দিয়ে। আর তাতেই বারংবার দুর্দশার শিকার হচ্ছে সন্দেশখালীর মতন বিভিন্ন এলাকার মানুষজন। নরম মাটির জন্য বৃষ্টি হলে মাটি নরম হয়ে যায়, হ্যাঁ কাদা হয়ে যাচ্ছে, তখন এই বাঁধ ভেঙে যাচ্ছে। বাঁধের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে নোনা মাটি, এই নোনা মাটিতে এদের মানে ধরে রাখার ক্ষমতা খুব একটা বেশি নেই। সরকার বলছে টাকা দিচ্ছি, কিন্তু সরকার টাকা দিচ্ছে তো টাকা দিলেও আমাদের দিকে তো আসছে না, আর বাঁধ হচ্ছে না। জানি না সরকার টাকা কাদেরকে দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রশ্ন একটাই, আর কত ক্ষতি হলে কংক্রিটের বাঁধ তৈরি হবে? সন্দেশখালী থেকে ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আমরা এই প্রসঙ্গে খোঁজ খবর নিতে শুরু করেছি, কারণ সত্যিই তো এত বাঁধ ভাঙছে, এবং সাইক্লোন যদি সত্যি বছর বছর হয়, তাহলে এই বাঁধ কিভাবে রক্ষা করা যাবে? গোড়াতে কিছু গলদ আছে অভিযোগ করছেন কান্তি গঙ্গোপাধ্যায়। সুন্দরবন যার হাতের তালুর মতো চেনা, শোনাবো। আয়লার সময় কেন্দ্রীয় সমীক্ষক দল তৈরি হল। 3500 কিলোমিটার নদীবাঁধ 6 মাস ধরে তারা অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করেছে। এই 3500 কিলোমিটার নদীবাঁধের মধ্যে 773 কিলোমিটার ভালনারেবল স্পট, স্পর্শকাতর, সেখানে বাঁধ ভাঙবেই। তারা সুপারিশ করল এই 773 কিলোমিটার নদীবাঁধ কংক্রিট উঁচু করতে হবে। 2010 সালে 5032 কোটি টাকা লাগে। কেন্দ্রীয় সাহায্য পেল 5032 কোটি টাকা। দুর্ভাগ্য সুন্দরবনবাসী 2014 কি 15 সালে 4000 কোটি টাকা ফেরত চলে গেল। এখন কাজে কি হবে? কিসের জন্য টাকাটা ফেরত গেল? টাকাটা ফেরত গেল প্রধানত জমি অধিগ্রহণের জটিলতা। বাঁধ ভাঙলে পরে সেখানেই বাঁধটা কিন্তু মেরামত করা যায় না, পিছু হটতে হয়, বলে রিং বাঁধ। এর জন্য চাষের জমি দরকার হয়, চাষিদের ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দেবেন বলছেন। কথা রাখতে পারেনি সরকার, জমি অধিগ্রহণ হলো না, বাঁধ বাঁধা হলো না, টাকা ফেরত গেল।
সুদীপ তৃণমূলের প্রতিনিধি, শুনলেন আপনি কান্তি গাঙ্গুলির অভিযোগ। আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে যে এই আমপানের ত্রাণ নিয়ে এত কথা বলছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন দুয়ারে ত্রাণ এবং দুর্নীতির প্রসঙ্গে, আপনারা ভাবলেন কি করে 70-72 জন বিধায়ক আছেন বিজেপি দলের, যারা গতবারে আমফানের দুর্নীতি করেছিল, মানুষের টাকা মেরেছিল, তারা তো আজকে সেই রাজনৈতিক দলে গিয়ে আসছে। শুধু বিজেপির প্রতিনিধি আর আমাদের সঙ্গে নেই, ফলে আপনার কথার উত্তর তিনি দিতে পারবেন না। আমাকে মানুষ তো শুনেছেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ কান্তি গাঙ্গুলির। আমাদের তৃণমূল কংগ্রেসের যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেস তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আর যে বাঁধের কথা বলছে, সেচ দপ্তর, ইরিগেশন মিনিস্টার কে ছিলেন? সেই ইরিগেশন মিনিস্টার ভোটের আগে কোন দলে নাম লিখিয়েছিলেন, কোন নেতার সঙ্গে দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে গিয়ে মুশকিল, গত 10 বছর তো আপনাদের সঙ্গে থেকে কাজ করেছেন। সুতরাং না, তারা তো ভোটের 2 মাস আগে তিনি দল বদলেছেন। সেই বিশ্বাসঘাতকতা তো করেছেন। 2014 সাল থেকে কেউ কেউ অমিত শাহর সঙ্গে যোগাযোগ রেখেছেন। অর্থাৎ এই সেচ দপ্তরের টাকা কোথায় গেল, সেটা ইরিগেশন ডিপার্টমেন্ট, বাংলার সরকার, তারা জমি জট সরকারের পরিকল্পনার অভাব বলছেন কান্তি গাঙ্গুলি। না, কান্তি গাঙ্গুলি মানুষকে যা বলেছেন সেটা করতে পারেননি, মানুষ বিশ্বাসভঙ্গ হয়ে আর জমি দেননি। আপনি তো প্রথমেই বললেন যে গোড়ায় গলদ রয়েছে, হাতের তালুর মতো নাকি চেনা কান্তি গাঙ্গুলির। তা হাতের তালুর মতো যদি উনি চিনে থাকেন, আর গোড়াটা যদি বামফ্রন্ট সরকারের হয়, তাহলে দায়টাও সেই গোড়ার বামফ্রন্ট সরকারের। সেই জায়গা থেকে আজকে বাংলার সরকার চাইছে যাতে নতুন করে প্ল্যান করে, যেভাবে আয়লার বাঁধগুলো তৈরি হয়েছে, সেই একই রকম ভাবে কংক্রিটের বাঁধ তৈরি করে সাধারণ মানুষকে এই প্রতি বছরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার আসবো, আমি তুহিন বাবুর কাছে আসি। তুহিন বাবু, রাজনীতি তার নিজের গতিতে চলবে যে কোনো বিষয়। তুহিন বাবু এখানে আছেন। তুহিন বাবু, রাজনীতি তার মতোই চলবে, কিন্তু এক্স্যাক্টলি এই যে বাঁধ ভাঙার একটা চিরাচরিত সমস্যা এ রাজ্যে, মানে আমি ইয়াস সাইক্লোন ছেড়ে দিলাম, বছর বছর এমনি বর্ষাকালেই তো এটা আমরা দেখি, কি করণীয়? হ্যাঁ, দেখুন, কান্তিবাবু যে প্রশ্নটা তুললেন, মানে সেটার মধ্যে আমি না ঢুকেও বলবো যে 773 কিলোমিটার নদী বাঁধ দুর্বল বলে চিহ্নিত করা হয়েছিল। সেই জায়গাটা তো এখন আবার চেঞ্জ করে গেছে, অনেকটা দিন চলে গেছে, ঠিক আছে? ফলে আমাদের এই চিহ্নিত করার প্রক্রিয়াটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে, এবং এটার জন্য কিন্তু বিরাট কোনো রকম কাঠখড় পোড়াতে হবে না। আমরা খুব ভালো করেই জানি, এক একটা ব্লক যদি ধরি, আপনারা যদি দেখেন যে আইলা, আমফান, মাঝখানে বুলবুলের খানিকটা অংশে, এবং এই যে ইয়াস, এখানে দেখবেন যে কিছু জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে একই রকম ভাবে বাঁধ ভেঙেছে। এরকম বেশ কিছু জায়গা আমরা নিজেরাই বলে দিতে পারি, যারা আমরা সুন্দরবনের সঙ্গে জড়িত আছি। কান্তিবাবুকে জিজ্ঞেস করলে উনিও বলে দিতে পারবেন। ফলে এটার জন্য বিরাট কোনো রিসার্চের দরকার হবে না। বাবু, আমি আবার আসবো। আমরা কথা বলেছিলাম রুমা পালের সঙ্গে, যিনি বটানির অধ্যাপিকা। তার কিছু সাজেশন রয়েছে বাঁধকে আরো শক্তপোক্ত করার জন্য, শুনুন। এটা হচ্ছে বেত জাতীয় গাছ, খুব তাড়াতাড়ি জন্মায় এবং এদের ডালগুলোকে বুনে দেওয়া যায়, মানে বেনুনি, যেমন আমরা চুলের বেনুনি করি না, এই ডালের বেনুনির মতন যদি করে দেওয়া যায়, তাহলে ওরা কিন্তু জোড়া লেগে যায়। মানে ঘাসগুলো ইন্ডিভিজুয়ালি হয়, কিন্তু সেই পরিকল্পনা মাফিক যদি পাশাপাশি লাগিয়ে বেনুনির মতন বেঁধে দেওয়া যায়। আজকাল যারা চায়না, জাপান, থাইল্যান্ড, নেদারল্যান্ডে গেছেন, এই ঘাস, এই জাতীয় গাছকে প্রচুর দেখা যায়। এবং আমরা জানি হল্যান্ড, নেদারল্যান্ডে যে বিজ্ঞান, সেটা অনেকটা বেশি মানে জলকেন্দ্রিক। তো ওখানে কিন্তু ওরা বাঁধ নির্মাণে এই গাছগুলো ব্যবহার করা যায়। সেটা আমাদের এখানে ইন্ট্রোডিউস, যেটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি ইন্ট্রোডাকশন, সেটা করতে হবে। জলোচ্ছ্বাস অনুযায়ী বাঁধের উচ্চতা এবং বাঁধের বিস্তৃতি বা চওড়া কতটা যায়, 1 কিলোমিটার না 2 কিলোমিটার বা 3 কিলোমিটার, এইরকম ভাবে বাঁধ না করলে কিন্তু এই জলোচ্ছ্বাস শুধু ঘাস লাগিয়ে রোখা যাবে না। ঠিক, বাঁধ তৈরির একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং হিসেব কষে কষে। আমার সঙ্গে নতুন অতিথি রয়েছেন ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, যিনি ট্রপিক্যাল মেটিওরোলজির গবেষক, এই নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। আমি তার আগে পূর্ণবাবু আপনার কাছে আসি। এই যে বাঁধ নিয়ে এত সমস্যা, ধরুন ঘাসের দেওয়াল তৈরি করা হলো, বালির বস্তা, আমরা যে বছর বছর এই চেষ্টাগুলো দেখি, পার্মানেন্ট সলিউশন কি হতে পারে? কংক্রিট এটাই কি একমাত্র সলিউশন, না অন্য কোনো উপায় আছে পরিবেশগত? হ্যাঁ, আমি এই জায়গাটা একটুখানি বলার চেষ্টা করছি যে এই কংক্রিটটাই কিন্তু শেষ কথা নয়। ঘুরে ফিরে যদিও কংক্রিটের কথা বারবার আসছে, কংক্রিটের সাথে তার আগে যদি আমরা একটা ম্যানগ্রোভের দেওয়াল রাখতে পারি, যে দেওয়ালটা প্রাথমিকভাবে এই জলোচ্ছ্বাসকে আটকে দিতে পারে, সেরকম প্রচুর ম্যানগ্রোভ রয়েছে, অনেক জায়গাতে ম্যানগ্রোভ লাগানোও হয়েছে। আমার নিজের চোখে দেখা বেশ কিছু জায়গাতে কংক্রিটের বাঁধও কিন্তু ম্যানগ্রোভের দেয়াল না থাকার জন্য ভেঙে গিয়েছে।
সুতরাং শুধুমাত্র কংক্রিট করলে পরেই কিন্তু বাঁধ দীর্ঘস্থায়ী হবে না, ঢেউয়ের উচ্চতা বাড়ছে, কারণ নদীর তল যেটাকে আমরা রিভার বেড বলি সেটা আস্তে আস্তে উঁচু হচ্ছে পলি পড়ে পড়ে, ফলে যেখানে কংক্রিটের বাঁধ তৈরি হয়ে গিয়েছে সেগুলো উপচে জল ঢুকেছে। তো এই কংক্রিটের বাঁধের আগে যদি আমরা একটা ম্যানগ্রোভের দেয়াল রাখতে পারি, তার সাথে নদী থেকে বাঁধের দূরত্বটা কোনো জায়গাতে নেই বললেই চলে, নদী এবং বাঁধের মধ্যে একটু দূরত্ব না রাখলে পরে নদীর জল যদি বেড়ে যায়, যেটাকে আমরা ফ্লাড প্লেন বলি, একটা স্পেস যদি রাখা যায় যে অঞ্চলটাতে ম্যানগ্রোভ থাকবে এবং নদীর জল বেড়ে গেলে সেই অঞ্চলটাতে প্রথমে যাবে, তারপরে বাঁধ টপকে ঢোকার পরিকল্পনাটা হবে। কিন্তু এই বাঁধগুলোকে আমাদের রক্ষা করার জন্য ম্যানগ্রোভের দেয়াল রাখতে হবে। আর একটা কথা আমি একটুখানি বলবো, যে বালির বাঁধের মানে বালির বস্তার কথা বলা হচ্ছে, আমরা কিন্তু ভাবছি না যে বালির বস্তা আমাদের একটা অন্য দিকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এই বালির বস্তা থেকে যে প্লাস্টিক, সে বিপুল পরিমাণে প্লাস্টিক সুন্দরবনের মাছের পেটের মধ্যে চলে যাচ্ছে এবং সেই মাছের পেটের থেকে আমরা সেই প্লাস্টিক খাচ্ছি, এই মাইক্রোপ্লাস্টিক আমরা বলি আমাদের পরিবেশ বিজ্ঞানের ভাষায়। এই বালির বস্তা কিন্তু একটা বিরাট সোর্স অফ মাইক্রোপ্লাস্টিক জেনারেট করছে, যেটা কিন্তু মানুষের পক্ষে লং টার্ম ক্ষতিগ্রস্ত, মানে মানুষ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হবে। বালির বস্তা ইকোলজিটাই ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে পূর্ণবাবুর মতে। একদম। কিন্তু আমরা যে বাঁধ নিয়ে কথা বলছি, কংক্রিটের বাঁধ হয়ে গেলেই দারুণ নিশ্চিন্তে থাকা যাবে এটা বিশেষজ্ঞরা মনে করছেন না। আসলে আমাদের বাঁচাতে পারে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ মরা মানে আমরা বিপদে পড়ছি। মাটির বাঁধ তো মানে না নদী, আমফান দেখিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখালো ইয়াসো। নদীর স্রোত ও সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় মুহূর্তে মাটির বাঁধ ধূলিসাৎ, ভেসে গেল গ্রামের পর গ্রাম, শয়ে শয়ে পরিবার গৃহহীন, গৃহস্থের চোখে জল। বাঁধ ভেঙে গেছে 134টা। কিন্তু কেন? বছর বদলায় না ছবি। বিজ্ঞানীরা বলছেন মাটির বাঁধের রক্ষা কবচ ম্যানগ্রোভ, আর নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সেই ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এর বাস্তুতন্ত্রে সুন্দরী গরান গেওয়া গাছের ভিড়, কিন্তু ধ্বংস করে ফেলা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। মাটির বাঁধের পাশে ম্যানগ্রোভ গাছ পুঁতলে তার শিকড় মাটিকে ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে, অর্থাৎ প্রকৃতির রুদ্র রোষের মুখে ম্যানগ্রোভই রক্ষাকর্তা। ম্যানগ্রোভ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 5 কোটি যে ম্যানগ্রোভ পোতার কথা হয়েছিল সেটা কি হয়েছে? হ্যাঁ ম্যাম। যে গাছটা দিয়ে মাটিকে শক্ত করা যায়, বাঁধ ধরে রাখা যায়, সেটা করতে পারলে আমাদের অনেক উপকার হবে। রাতারাতি নয়, ম্যানগ্রোভ বনসৃজনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন বিজ্ঞানীরা। বাঁধ কংক্রিটের বাঁধ হচ্ছে বা এমনি মাটির বাঁধ যেগুলো হচ্ছে, সেই বাঁধগুলোর সামনে একটা ম্যানগ্রোভের লেয়ার থাকার দরকার। এটা লং টার্ম পরিকল্পনা নিতে হবে। আজকে যদি আমরা শুরু করি, হয়তো 10 বছর পরে গিয়ে ফলাফল পাবো। মাছের ভেরি করার জন্য ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বেশ বিশেষ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম্যানগ্রোভ রক্ষায় বন দপ্তরের নজরদারি কোথায়? একাধিকবার নিউজ 18 বাংলার ক্যামেরায় দেখা গেছে কিভাবে ধ্বংস করা হচ্ছে সুন্দরী গরান গেওয়া গাছের বাস্তুতন্ত্র। ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে মাছের ভেড়ি, বেআইনি নির্মাণ কাজ চলছে, জানিয়ে সমালোচনা বিরোধীদের মুখেও। তিনি বলেছিলেন যে তট রক্ষার জন্য ম্যানগ্রোভ খুব উপযোগী, তাই আমরা 5 কোটি ম্যানগ্রোভ চারা লাগাবো। রাজ্য সরকারের কাছে আমার আবেদন যে এবার কিছু স্থায়ী কাজ হোক, যাতে সেখানকার লোকদেরকে সবসময় উদ্বেগের মধ্যে থাকতে না হয়। গতবারে যেটা আমাদের টার্গেট ছিল 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হয়েছিল, হয়তো এই সাইক্লোনের স্টর্মের ক্ষেত্রে বেশ কিছু ম্যানগ্রোভ নষ্ট হয়েছে। যেগুলো দুর্বল বাঁধ, তার পাশে যদি ম্যানগ্রোভ লাগানো যায় তাহলে সেখানে মাটিটাকে শক্ত করে দেয়। বন্ধু ম্যানগ্রোভ না থাকলে বারে বারেই প্রকৃতির রোষের শিকার হবে জনজীবন, সাবধান করছেন বিজ্ঞানীরা। এখনো সচেতন না হলে আগামী দিনে আরো ইয়াস আসবে, আর এভাবেই গ্রামে গ্রামে হাহাকার দেখা যাবে। নিউজ 18 বাংলা। গবেষক পার্থসারথী বাবু আমাদের সঙ্গে রয়েছেন। পার্থসারথী বাবু, ম্যানগ্রোভের দেওয়াল শুধুমাত্র যেই বাঁধ সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারে সেটাই কি, নাকি ধরুন ইয়াসের মতো সাইক্লোন, আমফানের মতো সাইক্লোনের সংখ্যা কমাতে পারে বা সাইক্লোনের প্রভাব কমাতে পারে? ম্যানগ্রোভের কি রোল সাইক্লোনে? না, আমি ম্যানগ্রোভ নিয়ে গবেষণা করি না, আমি গবেষণা করি সাইক্লোনের প্রেডিকশন নিয়ে। তবে যেটা অন্যান্য আপনাদের প্যানেলিস্টরা বলছিলেন যে সাইক্লোনকে তো আর বন্ধ করা যাবে না, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সাইক্লোন দিন দিন বাড়বে। শুধু বে অফ বেঙ্গলে না, সারা পৃথিবীর সমস্ত ওশানিক বেসিনেই আপনার সিভিয়ার সাইক্লোনের ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং তার ওয়ান অফ দ্য ন্যাচারাল আপনার সলিউশন হচ্ছে এনভায়রনমেন্টকে ড্যামেজ না করে, সেটা হচ্ছে ম্যানগ্রোভ।
সুতরাং আমি একমত অন্যান্য প্যানেলিস্টদের সাথে, যদিও এটা আমার ডোমেন নয়, যে ম্যানগ্রোভ হচ্ছে একটা ন্যাচারাল আপনার যেটা আপনার প্রোটেক্টর, যে আপনার ওয়েভ যখন আসবে সেটাকে ব্রেক করবে ওই ম্যানগ্রোভ, সেটা যাতে ধ্বংস না হয় অবশ্যই সেটা দেখা উচিত। এবং এবারে যেটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে কি, যে আপনাদের হাইটাইড ছিল, তার উপরে হয়েছে স্টর্মের উইন্ডের জন্যই তো স্টর্ম সার্জ হয়, স্টর্ম মানে আপনার সমুদ্রের ইয়েটা বেড়ে যায় উচ্চতা, এই দুটো মিলে আপনার ওয়েভ আমরা ছবিতে দেখছি নারকেল গাছের মাথা উঠে যাচ্ছে, এই ঘটনাটা ঘটেছে। কিন্তু ডেফিনেটলি আপনারা যেটা বলছেন যে ম্যানগ্রোভ হচ্ছে একটা ন্যাচারাল প্রোটেক্টর, যে কোনো মূল্যে ম্যানগ্রোভকে আপনাকে বাঁচাতেই হবে, এর কোনো মানে অল্টারনেটিভ না। এটা প্রোটেক্ট করতে পারে আমাদের এরকম বিপর্যয় হলে তার থেকে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে, কিন্তু সাইক্লোনের যে প্রবণতা আমরা দেখছি, 2020-তে একটা বড় সুপার সাইক্লোন, হেভি সিভিয়ার সাইক্লোন 2021-এ, ম্যানগ্রোভ কি সেই প্রবণতাকে ঠেকাতে পারে? না না, কখনোই না। ম্যানগ্রোভের সাথে সাইক্লোন ফরমেশনের টেন্ডেন্সি এটা কমপ্লিটলি আনকোরিলেটেড, এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। কারণ সাইক্লোন আপনার তৈরি হচ্ছে কোথায়? সাইক্লোন তৈরি হচ্ছে বে অফ বেঙ্গলের মিডলে, যেখানে আন্দামান সি তার উপরে, সেখানে তো ম্যানগ্রোভ নেই। ম্যানগ্রোভের প্রসঙ্গ আসছে যখন সাইক্লোন ল্যান্ডফল, মানে সাইক্লোন যখন আপনার কোস্টের কাছে আসছে, তখনই আপনার ম্যানগ্রোভের সার্থকতা, ম্যানগ্রোভটা কতটা জরুরি, কতটা প্রয়োজন, তখন আপনি অনুভব করছেন। সাইক্লোন তো আর ওইখানে তৈরি হচ্ছে না। তো পার্থসারথী বাবু, যে প্রশ্নটা 2020-র পর 2021-এ ইয়াস দেখে আমাদের মনে হচ্ছে বেশিরভাগ বঙ্গবাসী অলরেডি ভয় পেতে শুরু করেছেন, এবার কি তাহলে বছর বছর সাইক্লোনটা আমাদের মেনে নিতে হবে? এটাই কি প্রবণতা? আমি ঠিক এই উত্তরটা আপনার কাছে নেব পার্থসারথী বাবু। একটা ছোট্ট ব্রেক, ঠিক 2 মিনিট পর ফিরবো, এবং এই সাইক্লোনের প্রবণতা কি আদৌ তৈরি হচ্ছে, অন্যান্যরাই বা কি ভাবছেন দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। প্রলয়ে বাঁধিয়ে ইয়াস এলো। ধর্মার রাস্তাতে এই মুহূর্তে আমি এবং আমার সহকর্মী সুব্রত রয়েছি। ঝড়ের যে চেহারা বা ছবি এখান থেকে বোঝা যাচ্ছে, এতটাই ভয়ঙ্কর ঝড় এই মুহূর্তে এখানে বইছে যে রাস্তাতে দাঁড়িয়ে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। ঘূর্ণিঝড়ের ঝাপটায় কয়েক ঘন্টায় তছনছ জনজীবন, বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম হাহাকার। হিঙ্গলগঞ্জ বা সন্দেশখালীর ঘরভাঙা মানুষগুলোর এখন প্রশ্ন, আবারও কি প্রকৃতির রুদ্র রোষের মুখে পড়তে হবে? বিজ্ঞানীরা বলছেন ঘূর্ণিঝড় আসবেই, ঘূর্ণিঝড় জনজীবনের ভবিতব্য। কিন্তু কেন তৈরি হয় ঘূর্ণিঝড়? কেন সমুদ্র এমন প্রলয়ে ঠেলে দেয় স্থলভাগে? বিজ্ঞানীরা বলছেন এর জন্য দায়ী জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণেই সারা বিশ্বে সাধারণ নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী বা সিভিয়ার, অতি শক্তিশালী বা ভেরি সিভিয়ার, মহা শক্তিশালী বা এক্সট্রিমলি সিভিয়ার অথবা সুপার সাইক্লোনের আকার নেয়। পশ্চিমবঙ্গ সহ ভারতেও একইভাবে প্রকৃতির রূপান্তর ঘটে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির জেরেই ঘূর্ণিঝড়ের প্রাবল্য। সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গত 30 বছরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ক্যাটাগরি 5 ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমশ বেড়েছে। আগে তুলনামূলকভাবে যা কম হতো। সমুদ্রের উপরের যে উষ্ণতা, সি সারফেস টেম্পারেচার, সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এর পেছনে অবশ্যই আমরা কারণ হিসেবে বলতে পারি যে গ্লোবাল ওয়ার্মিং বা ভূ উষ্ণায়ন, এটা কিন্তু একটা মূল কারণ হিসেবেই আমরা নিশ্চয়ই দায়ী করব আর কি। গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী নিসর্গ, বুলবুল, ফণী, মহা, হিকা, কিয়ার, বায়ু, আমফান, টাউটে সহ একাধিক ঘূর্ণিঝড় বিভিন্ন সময় আছড়ে পড়েছে ভারত সংলগ্ন অঞ্চলে। সাম্প্রতিক সংযোজন ইয়াস। আবহবিজ্ঞানীরাও বলছেন প্রাক বর্ষায় বিভিন্ন ধরনের সাইক্লোনিক স্ট্রাকচার তৈরি হয়। প্রথম ধাপে তৈরি হয় লো প্রেসার এরিয়া, যা হলো নিম্নচাপের পূর্বাবস্থা। তারপর সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়, যা ক্রমশ পর্যাপ্ত জলীয় বাষ্প ও অন্যান্য সহায়ক পরিবেশ পেলে গভীর নিম্নচাপে পরিণত হয়। আগে এই ধরনের সাইক্লোনিক স্ট্রাকচারের বেশিরভাগই নিম্নচাপ বা গভীর নিম্নচাপে শেষ হয়ে যেত, কিন্তু এখন সেগুলি শক্তিশালী বা মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। ইদানিং যে ট্রেন্ড আমরা লক্ষ্য করছি, প্রবণতা, সেখানে দেখবেন যে এর ফ্রিকোয়েন্সি মানে ঘন ঘন হচ্ছে এবং এর তীব্রতা, ম্যাগনিটিউড যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু অনেকটা বাড়ছে। হিঙ্গলগঞ্জ বা সাগর বা সন্দেশখালীর দুর্গতদের স্বাভাবিকভাবেই মনের কথা, প্রকৃতির এই রুদ্ররূপ থেকে বাঁচার উপায় কি? বিজ্ঞানীদের কথায় ঠিক সময়ে পূর্বাভাস ও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি রোখা সম্ভব।
আসলে আগ্রাসী ঘূর্ণিঝড়ের টাইম টেবিল আবহাওয়া দফতরের হাতেই। ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, এস্টিমেটেড উইন্ড যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 130 to 140 কিলোমিটার পার আওয়ার, এবং আগামী 3 ঘন্টায় এটা গ্র্যাজুয়ালি উইকেন্ড হয়ে একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের মুখে বিপর্যয় এড়াতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, ঝড় আসার আগেই যদি নিজের বাড়ির চত্বরের গাছের ডাল ছেঁটে দেওয়া যায়, সেক্ষেত্রে গাছ উপড়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব। বিদ্যুতের তারের ক্ষেত্রেও একইভাবে সতর্ক থাকা প্রয়োজন। নিউজ 18 বাংলা। আমি এখান থেকেই আসবো, আমাদের সঙ্গে রয়েছেন পার্থসারথী বাবু। ঠিক যে প্রশ্নটা করছিলাম পার্থসারথী বাবু, যে এটা কি আমাদের ভবিতব্য হয়ে গেল বাংলার? আপনার আরব সাগরেও হচ্ছে, আপনার গুজরাট, মহারাষ্ট্র সেদিকেও হচ্ছে, আমেরিকাতেও হচ্ছে। 2020 সালে আপনার প্যাসিফিকে, চায়নাতে ডিভাস্টেটিং ক্যাটেগরি 5 হ্যারিকেনস হয়েছে। সুতরাং এটা এরকম ভাবে ব্যাখ্যা করাটা উচিত হবে না যে বাংলার ভবিষ্যৎ, এটা সারা পৃথিবীর ভবিষ্যৎ। এই গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ আমার আপনার হাতে নেই, ঠিক আছে? আপনি আটকে রাখতে পারবো না, এটা হবেই, এবং সি সারফেস টেম্পারেচার বাড়বে। কিন্তু আসার কথা হচ্ছে এটাই যে যে কোনো সাইক্লোনই হোক না কেন, আপনি লিখে রাখুন, যে কোনো সাইক্লোনই হোক না কেন, অ্যারাবিয়ান সি বা বে অফ বেঙ্গলে, সেই সাইক্লোনের 1 সপ্তাহ আগে তার সমস্ত রকমের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখন আবহাওয়া দপ্তর দিয়ে দিচ্ছে সমস্ত রাজ্য সরকার। এবং এবারে যা কোঅর্ডিনেশন আমি দেখলাম, মানে এটা মানে এক্সেলেন্ট যাকে বলে, প্রত্যেকটা মানে রাজ্য এবং কেন্দ্রীয় দপ্তরের মধ্যে অসাধারণ সমন্বয়। এই যদি হয়, কোনো প্রাণহানি হবে না। এইবার কথা হলো আপনার, সুতরাং সাইক্লোনের প্রেডিকশন এটাই হচ্ছে আপনার বল। মানুষকে ভয় ভীতি দেখিয়ে তো লাভ নেই। পার্থসারথী বাবু, আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করলেন। আমি তুহিন বাবুর কাছে এই বিষয়ে আসি। তার মানে সাইক্লোন আনঅ্যাভয়েডেবল। 2022-এও মে জুন নাগাদ আমরা হয়তো আবার কোনো সাইক্লোনকে ফেস করব, কিন্তু এই অ্যাকিউরেট ফোরকাস্ট এটাই আমাদের হাতিয়ার, এবং সেই অনুযায়ী সরকারি পরিকল্পনা। একেবারেই। কিন্তু দেখুন, একটা কথা আমার বলার আছে, যেটা হচ্ছে অ্যাকিউরেট ফোরকাস্টটা কিন্তু আপনি পাচ্ছেন 7 থেকে 8 দিন আগে বা 10 দিন আগে ম্যাক্সিমাম, ঠিক আছে? এই 10 দিনে তো আপনি সমস্ত পরিকল্পনাকে বাস্তবায়িত করে ফেলতে পারবেন না। ফলে আপনাকে এই বাস্তবায়িত করার জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা বারবার আমরা বলে আসছি, যে মিটিগেশন এবং প্রিপেয়ারনেস, আপনারা যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ইন্ডিয়ার যেটা রয়েছে 2005, সেটা দেখেন, তার দুটো কিন্তু মূল থিম। একটা হচ্ছে ডিজাস্টার প্রিপেয়ারনেস, আর একটা হচ্ছে রিস্ক রিডাকশন, মানে ক্ষয়ক্ষতি কমানো। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিভাষায় কিন্তু মূল জায়গা ওটাই, যে আমি কোনো দুর্যোগকে বা বিপর্যয়কে আটকে রাখতে পারবো না, কিন্তু আমি তার ক্ষয়ক্ষতির পরিমাণটাকে কমানোর চেষ্টা করতে পারি বিভিন্ন রকম প্রক্রিয়ায়। একটা হচ্ছে মিটিগেশন, মানে ধরুন এই যে বাঁধ দেওয়া, এটা একটা কাইন্ড অফ মিটিগেশন, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। এবং কিছু প্রিপেয়ারনেস, প্রস্তুতি রাখা, যেটা আগের দিনও কথা হচ্ছিল যে স্টেজিং গ্রাউন্ড থাকা উচিত, ইওসি থাকা উচিত, সেখানে ইনসিডেন্টের ফেসিলিটিস গুলো থাকা উচিত, এবং আমার কাছে প্রচুর পরিমাণ ইনফরমেশন নলেজ থাকা উচিত, যেগুলো দিয়ে আমরা কিন্তু একটা টিম ওয়ার্ক হিসেবে, এটা কিন্তু কারোর একার কাজ নয় ডিজাস্টার ম্যানেজমেন্ট, কোনো আইসিটির কাজ। মানে ধরুন অন্যান্য সামাজিক প্রকল্প সরকার যেভাবে ফলো আপ করে সারা বছর, এক্ষেত্রেও ডিজাস্টার ম্যানেজমেন্টেরও সেরকম প্ল্যানিং এবং তার মনিটরিং। এবং সবথেকে বড় জিনিস, এই যে ডিজাস্টার প্ল্যানিং, এই ডিজাস্টার প্ল্যানিংটাকে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানিং এর অন্তর্গত করতে হবে। ঠিক, আগের দিনও আপনি তাই বলেছিলেন তুহিনবাবু। তুহিনবাবু, সময় সংক্ষেপ, আমি একটু পূর্ণবাবুর ওপিনিয়ন নেব এই বিষয়ে। হ্যাঁ, এখানে যেটা বলার, সেটা তুহিনদা যেরকম ভাবে বললেন যে এটা সারা বছরের অ্যাক্টিভিটি, আমাদের মনে রাখতে হবে যে এটা হয়তো আবার সামনের বছর বা মানে কনজিকিউটিভ ইয়ারে এরকম ঘটনা আবার ঘটতে থাকবে। তো সেই কারণে আমাদের এখন থেকেই কিন্তু পরিকল্পনা নিতে হবে। এবং তার মানে বাংলা একটা নতুন রকমের আবহাওয়ার মধ্যে দিয়ে যাবে আগামী দিনগুলোতে, সেই মানসিক প্রস্তুতি সাধারণ মানুষ থেকে সরকার প্রত্যেকের রাখতে হবে, এবং তার প্রস্তুতি। এবং এই প্রস্তুতি কিন্তু এখন শুরু করলে যে সামনের বছরই আমরা পাবো তা কিন্তু নয়। বিশেষ করে আমাদের এটা আরো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, এবং ভবিষ্যতে এটা বাড়বে সেরকম আশঙ্কা নিয়েই। কিন্তু ধরুন এখানে আমার আশঙ্কা, আমরা আমপান পেরোতে না পেরোতে ইয়াস, আমরা জানি না যে 1 বছর পরে ইয়াসের পর কি হবে, আমরা তো ওভারকাম করতেই পারছি না, আমাদের তো এই ক্ষতিটা জমতে থাকছে।
এবং এর সাথে একটা কথা আমি তথ্য একটু অ্যাড করতে চাই, আমরা কিন্তু এই লাস্ট 2 বছরে আমরা পশ্চিমবঙ্গে কিন্তু ম্যানগ্রোভের পরিমাণ, ম্যানগ্রোভ যেটাকে আমরা ঢাল হিসাবে বলছি, সেটা সর্বভারতীয় সমীক্ষা থেকে দেখা গেছে সুন্দরবনে যদিও ম্যানগ্রোভ প্ল্যান্টেশন অনেক জায়গাতে হয়েছে, কিন্তু ওভারঅল সুন্দরবনে 2 স্কোয়ার কিলোমিটার ম্যানগ্রোভ কমে গেছে। এটা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার পরিসংখ্যান। আচ্ছা, 2 স্কোয়ার কিলোমিটার ম্যানগ্রোভ কিন্তু খুব কম নয়, এবং অনেক জায়গাতে ম্যানগ্রোভ পরিষ্কার করে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি করা হচ্ছে। এটা বাঁধ তৈরিতে ম্যানগ্রোভ কাটা হচ্ছে, এরকমও উদাহরণ। হ্যাঁ, বাঁধ তৈরিতে ম্যানগ্রোভকে যদি আমরা রেখে, ম্যানগ্রোভকে বাঁচিয়ে যদি বাঁধটাকে একটু ঘুরিয়ে বা ম্যানগ্রোভকে রেখে যদি বাঁধগুলোকে আমরা করতে পারতাম, তাহলে কিন্তু বাঁধের একটা এক্সট্রা প্রোটেকশন হতো। এটা আমাদের মাথায় রাখতে হবে। কখনো ম্যানগ্রোভ কেটে আমরা বাঁধ তৈরি বা কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটির কথা ভাবাটা উচিত না। খুব সংক্ষেপে, তার মানে প্রকৃতির রোষ থেকে বাঁচতে গেলে প্রকৃতিকে নিজের মতো থাকতে দিতে হবে। একেবারে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস যোগ করবো ওনার কথার সঙ্গে, যে বাঁধ তৈরির কিন্তু বাস্তবিক যে আমরা চিত্র দেখি, সেটা হচ্ছে মাটিটা নেওয়া হয় নদীর পাড় থেকে, বাঁধের ঠিক গোড়া থেকে, এবং সেই মাটিটা তুলেই কিন্তু আমাদের বাঁধটা তৈরি করার চেষ্টা করা হয়, এবং সেখানে যা যা ম্যানগ্রোভ থাকে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়। এবং প্রথমেই বাঁধের নিচে যদি একটা মাটি তুলে নেওয়া হয়, সেই বাঁধটা প্রথমেই দুর্বল হয়ে যায়। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকাল আমরা জেসিবি ইউজ করছি, যেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আগে যেটা ম্যানুয়ালি কোদাল দিয়ে করা হতো, তার একটা কারণ ছিল, প্রত্যেকটা কোদালের মাটির চাঙ্কের একটা নির্দিষ্ট মাপ আছে, যে জন্য দেখবেন সমুদ্র উপকূলে যে তাদেরও একটা মাপ থাকে। তুহিনবাবু, পূর্ণবাবু, পার্থসারথী বাবু, অনেক ধন্যবাদ। সুদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করবো জনতার দরবার, কিন্তু আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।